মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মোদি জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো, আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা, সোশ্যাল লাইফ অ্যান্ড এথনিক কমিউনিটিস অফ বাংলাদেশ। এই অধ্যায়ে তোমাদের বাংলাদেশের যে আমরা উপজাতি যাদেরকে বলি, এই উপজাতিদের জীবনধারা সম্পর্কিত আলোচনা রয়েছে বিশদ আকারে। আস্তে আস্তে আমরা শিখব কোন উপজাতিদের কি ধরনের জীবনযাত্রা, কি ধরনের সমাজ ব্যবস্থা, কি ধরনের তাদের সামাজিক সংগঠন, সামাজিক পারিবারিক সহ সাংস্কৃতিক যে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে এই অধ্যায়ের মাধ্যমে জানব। দেখো, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে, দেখো, নৃগোষ্ঠী বা এথনিক কমিউনিটি। দেখো, নৃগোষ্ঠী বাংলা শব্দ, নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। যেমন তোমরা জানো, সমাজ বিজ্ঞানের মতো একটা সায়েন্স আছে নৃবিজ্ঞান। সমাজ বিজ্ঞানের মতো একটা সায়েন্স আছে হচ্ছে নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান, এই নৃবিজ্ঞানের মূল আলোচনার বিষয়বস্তুই হচ্ছে মানুষ। আবার সমাজ বিজ্ঞানেরও আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ। তাহলে এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যটা কোথায় আসলে? অর্থাৎ এই নৃবিজ্ঞান আলোচনা করে ব্যক্তির কাঠামো, অর্থাৎ তাদের হচ্ছে গঠন কাঠামো, মানুষের গঠন কাঠামো, আর সমাজ বিজ্ঞান আলোচনা করে মানুষের আচরণ। দৃশ্য লক্ষ্য করো। অর্থাৎ আমি বলতেছি যে বাংলাদেশের নৃগোষ্ঠীতে জীবনধারা, এই নৃগোষ্ঠী কারা বা নৃগোষ্ঠী কি বা এথনিক কমিউনিটি কি, এই জিনিসটা বোঝার আগে আমি যেটা বললাম যে নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। এই নৃবিজ্ঞান নামে একটা বিজ্ঞান আছে যেটা সমাজ বিজ্ঞানের মতোই বা সমাজ বিজ্ঞান আলোচনার বিষয়বস্তু অনেকটা নৃবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু পাইছে। তো দুইটারই আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষ। নৃবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু মানুষ, সমাজ বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু মানুষ। তবে নৃবিজ্ঞান মানুষের গঠন কাঠামো নিয়ে আলোচনা করে, আর সমাজ বিজ্ঞান মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। যার কারণে সমাজ বিজ্ঞানকে মূলত আচরণের বিজ্ঞানও বলা হয়। দেখো, এই নৃবিজ্ঞানের ইংরেজি শব্দ বা এই নৃ শব্দের ইংরেজি শব্দ হচ্ছে অ্যানথ্রোপোস, অ্যানথ্রোপোলজি বা অ্যানথ্রোপোস। অ্যানথ্রোপোলজি, দেখো, এই নৃবিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি। এই অ্যানথ্রোপোলজি, দেখো, ল্যাটিন শব্দ অ্যানথ্রোপোস। অ্যানথ্রোপোস হচ্ছে মানুষ, আর গ্রিক শব্দ লগোস। লগোস হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। যেমন আমরা সোশিওলজি পড়ছি, ঠিক একই ভাবে অ্যানথ্রোপোলজি। এই লজি শব্দ বা লগোস থেকে, লজি শব্দের অর্থ হচ্ছে লগোস থেকে, লগোস হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান, আর অ্যানথ্রোপোলজি হচ্ছে অ্যানথ্রোপোস হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষ সম্পর্কিত বিজ্ঞানটাই হচ্ছে মূলত নৃবিজ্ঞান। তবে এখানে বলছে নৃগোষ্ঠী। এই নৃগোষ্ঠী বা এথনিক কমিউনিটি বলতে মূলত বোঝায় যারা একটি জাতির উপজাতি হিসেবে মূলত ওই রাষ্ট্রে ওই অংশে বাস করে, তাদেরকে মূলত নৃগোষ্ঠী বলা হয় বাংলাদেশের পার্সপেক্টিভে। তবে নৃ শব্দের অর্থ কিন্তু আলটিমেটলি মানুষ, বা যেটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোস। অ্যানথ্রোপোস হচ্ছে মানুষ। ঠিক একইভাবে নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি হচ্ছে মূলত মানব সম্পর্কিত বিজ্ঞান, কিন্তু এখানে বলা হচ্ছে নৃগোষ্ঠীদের জীবনধারা। অর্থাৎ এখানে মূলত নৃগোষ্ঠীর, দেখো, অনেক জায়গাতে তোমরা ট্রাইবাল শব্দটাও দেখবা, আবার অনেক জায়গায় রেস শব্দটা দেখবা, অনেক জায়গায় এথনিক কমিউনিটি দেখবা, অনেক জায়গায় আবার মাইনরিটি গ্রুপ দেখবা। দেখো, এই নৃগোষ্ঠী বোঝাতে কোন জায়গায় ট্রাইবাল দেখবা বা ট্রাইবাল বা ট্রাইব, আবার কোন জায়গায় রেস শব্দটা দেখবা, কোন জায়গায় এথনিক কমিউনিটি শব্দটা দেখবা, আবার কোন জায়গায় দেখবা মাইনরিটি গ্রুপ। অর্থাৎ
এই মাইনরিটি হচ্ছে এক নৃগোষ্ঠী আর মেজরিটি হচ্ছে ওই অংশের জাতি বা ওই অংশের বেশিরভাগ জাতিকে বলা হচ্ছে মেজরিটি গ্রুপ, আর যারা ক্ষুদ্র অংশে বিভক্ত তাদেরকে বলা হচ্ছে মাইনরিটি গ্রুপ। আবার কোন জায়গায় দেখবা এথনিক গ্রুপ, কোন জায়গায় রেস, কোন জায়গায় ট্রাইব বা ট্রাইবাল দেখবা। তো তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রে মূলত ব্যবহার করা হয়েছে এথনিক কমিউনিটি, অর্থাৎ নৃগোষ্ঠী বলতে বোঝানো হয়েছে এথনিক কমিউনিটি। কেন বোঝানো হয়েছে দেখো, এই নৃগোষ্ঠী বলতে মূলত আগে রেস শব্দটা ব্যবহার করা হতো। রেস রেস বলতে নৃগোষ্ঠী বোঝানো হতো। রেস বলতে নৃগোষ্ঠী বোঝানো হতো, কিন্তু এই রেস শব্দটা আবার হচ্ছে বর্ণ বৈষম্য বোঝায়। রেস মানে বর্ণ অর্থাৎ কালার যেটা, আবার এই রেস মানে কিন্তু ঘোড়া দৌড় হচ্ছে। জিনিসটা লক্ষ্য করো, অর্থাৎ এই রেসের বাংলা শব্দ হচ্ছে নৃগোষ্ঠী, রেস বলতে আবার বর্ণ বৈষম্য বা বর্ণ বোঝায়, আবার রেস এর একটা অর্থ কিন্তু ঘোড়া দৌড়। তো এখানে এটা আমাদের আননেসেসারি শব্দ। এই বর্ণ বোঝানো বা বর্ণ সম্পর্কিত অংশ থাকার কারণে এটা 1950 সালে ইউনেস্কো এই শব্দটা বর্ণ বৈষম্যের জন্য এই শব্দটাকে সীমিত করে দেন, অর্থাৎ এই শব্দ ব্যবহার না করার জন্য পরামর্শ দেন, যার ফলে পরবর্তীতে এই নৃগোষ্ঠী বলতে মূলত এথনিক কমিউনিটিকে বোঝানো হতো। জিনিসটা লক্ষ্য করো, অর্থাৎ নৃগোষ্ঠীর ইংরেজি শব্দ রেস, এটা আগে ছিল। এই রেস শব্দটা এসেছে রাজ্জা থেকে, ইতালিয়ান শব্দ দেখো, রাজ্জা থেকে মূলত এসেছে এই রেস। এই রেস বলতে আগে নৃগোষ্ঠী বোঝানো হতো, কিন্তু পরবর্তীতে এই রেস বর্ণ বৈষম্য বা বর্ণ বৈষম্যের বিষয়গুলা থাকার কারণে 1950 সালের পরে ইউনেস্কো এই নৃগোষ্ঠীর ক্ষেত্রে রেস শব্দটাকে সীমিত করে তারা এথনিক কমিউনিটি শব্দটা উল্লেখ করার জন্য পরামর্শ দেন পরবর্তীতে, যার কারণে এই নৃগোষ্ঠী বলতে এথনিক কমিউনিটিকেই বোঝায়। দেখো আলটিমেটলি এই নৃগোষ্ঠী বলতে আমি এখানে যেমন লিখেছিলাম ট্রাইব বলতে নৃগোষ্ঠী বোঝায়, রেস বলতে নৃগোষ্ঠী বোঝায়, এথনিক কমিউনিটি বলতে নৃগোষ্ঠী বোঝায়, আবার মাইনরিটি গ্রুপ বলতেও মূলত নৃগোষ্ঠীকেই বোঝায়। তো যার কারণে পরবর্তীতে সর্বসম্মতভাবে এই এথনিক কমিউনিটিই হচ্ছে মূলত নৃগোষ্ঠীর ইংরেজি শব্দ হিসেবে বিবেচিত হয়। তো এই নৃগোষ্ঠী দেখো আলোচনায় যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের এখানে বলে নিই, সমগ্র মানব বিশ্বে আমরা সমগ্র মানুষ ব্যবস্থা বা মানব বিশ্বের আকার আকৃতি বর্ণ বৈষম্য বা মানুষের গঠন কাঠামোকে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে মূলত আমরা তিনটা ক্যাটাগরি দেখতে পারি। মানুষের দৈহিক গঠন কাঠামোর উপর ভিত্তি করে মানুষের মধ্যে তিনটা ক্যাটাগরি লক্ষ্য করা যায়। এর মধ্যে একটা হচ্ছে দেখো ককেশীয়, ককেশীয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে, প্রথমটা হচ্ছে দেখো ককেশীয়, এরপরে নিগ্রয়েড, নিগ্রয়েড এবং মঙ্গোলয়েড বা মঙ্গোলীয়। একটা হচ্ছে দেখো ককেশয়েড, ককেশয়েড, নিগ্রয়েড এবং মঙ্গোলয়েড। জিনিসটা লক্ষ্য করো, অর্থাৎ সমগ্র মানব ব্যবস্থা বা সমগ্র মানুষের গঠন কাঠামোর উপর ভিত্তি করে মানুষের এই তিনটা ধরন লক্ষ্য করা যায়। একটা প্রথমটা হচ্ছে ককেশীয় বা ককেশয়েড। ককেশীয় বা ককেশয়েড বলতে মূলত সাদা চামড়া বিশিষ্ট বা সাদা বা শ্বেতকায়,
শ্বেতকায় মানুষ বোঝায়। অর্থাৎ দেখো এই ককেশয়েড হচ্ছে সাদা বর্ণের বা শ্বেতকায় মানুষ। সাদা বর্ণের বা শ্বেতকায় মানুষ কারা আমরা জানি, ইউরোপ আমেরিকার যে মানুষ, অর্থাৎ যাদের চুলগুলা হচ্ছে সোনালী কালার এবং যারা টোটালি সাদা বর্ণের বা এবং একেবারে শ্বেতকায় যাদের, দেখো আমাদের দেশেও মানুষ ফর্সা মানুষ আছে, কিন্তু আলটিমেটলি আমাদের দেশের ফর্সা মানুষ এবং তাদের দেশের যেই সাদা বর্ণের মানুষ কিন্তু একরকম ফর্সা না। তো বলা হচ্ছে দেখো আলটিমেটলি সমগ্র মানব বিশ্বের মানুষকে যদি আমরা বিচার বিশ্লেষণ বা ব্যাখ্যা করি তাহলে তিন ধরনের ক্যাটাগরি দেখতে পারি। একটা হচ্ছে ককেশীয় বা ককেশয়েড, যেটা হচ্ছে সাদা বর্ণের বা শ্বেতকায় বর্ণের মানুষ, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে নিগ্রয়েড, যেটা হচ্ছে কালো বর্ণের মানুষ। অর্থাৎ আমাদের দেশেও কালো বর্ণের মানুষ রয়েছে বা কালো মানুষ রয়েছে, কিন্তু আমাদের দেশের কালো মানুষ এবং আফ্রিকান অঞ্চলের কালো মানুষের কিন্তু গঠন কাঠামো, শরীরের আকার আকৃতি কিন্তু একরকম, এবং এই যে কালারের বিষয়টাও কিন্তু একরকম। অর্থাৎ আফ্রিকান কালার এবং আমাদের দেশের কালো বর্ণের কালারের যে বিষয়টা, এটা কিন্তু আলটিমেটলি একরকম দেখা যায় না। তো যার কারণে তাদেরকে বলা হচ্ছে নিগ্রয়েড বা নিগ্রো, এবং আমরা হচ্ছে মূলত এই মঙ্গলয়েড শ্রেণীর মানুষ। অর্থাৎ ইউরোপ আমেরিকার মানুষ হচ্ছে ককেশীয়, আফ্রিকান হচ্ছে নিগ্রয়েড, এবং এশিয়া অঞ্চলের মানুষকে বলা হয় হচ্ছে মঙ্গলয়েড। মঙ্গলয়েড হচ্ছে বাদামি বর্ণের মানুষ। এরা হচ্ছে মূলত, দেখো ককেশয়েড হচ্ছে সাদা বর্ণ, ককেশয়েড হচ্ছে সাদা, এবং নিগ্রয়েড হচ্ছে কালো, এবং মঙ্গলয়েড হচ্ছে বাদামি বর্ণের, যেটা আমরা। এশিয়া অঞ্চলের মানুষ হচ্ছে এই মঙ্গলয়েড বা বাদামি বর্ণের, আফ্রিকা অঞ্চলের মানুষ হচ্ছে নিগ্রয়েড বা কালো বর্ণের, এবং ইউরোপ আমেরিকা অঞ্চলের মানুষ হচ্ছে ককেশীয় বা সাদা বর্ণের। তো এই হচ্ছে মূলত মানুষের, আমি যদি বলি কালার বা রং, এই যে রেস বা কালার, এটা হচ্ছে সমগ্র মানুষের রেসের উপর ভিত্তি করে মূলত মানুষকে এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে তোমাদের এই চতুর্থ অধ্যায়ে নৃগোষ্ঠীতে জীবনধারা সম্পর্কিত আলোচনা কিছু প্রাইমারি অংশ, যেটা আমি মনে করলাম যে এই ক্লাস উপলক্ষে বলা দরকার। তো আমরা এখন চলে যাই বাংলাদেশের নৃগোষ্ঠীদের জীবনধারা। দেখো বাংলাদেশে এখন হয়তো বর্তমানে প্রায় যে জনসংখ্যা রয়েছে তার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে কিন্তু এই নৃগোষ্ঠী বা উপজাতি। বাংলাদেশে 57টা উপজাতি রয়েছে, অর্থাৎ 57 ধরনের উপজাতি রয়েছে। এই 57 ধরনের উপজাতির মধ্যে দেখো গারো আছে, চাকমা আছে, মারমা আছে, রাখাইন আছে, মং আছে, কুমি আছে, মানে অনেক নাম আছে। যেহেতু 57টা নাম হয়তো বলা সম্ভব না, তবে এতটুকুনি বলি যে 57টা উপজাতি রয়েছে এই বাংলাদেশে। তো এই 57টা উপজাতির মধ্যে তোমাদের বইতে মেজর কিছু উপজাতিদের জীবনধারা দেওয়া রয়েছে, সেগুলো আজকে আমরা দেখব। দেখো প্রথমে আমি নৃগোষ্ঠী শব্দটা নিয়ে কথা বলি। নৃগোষ্ঠী বা এথনিক কমিউনিটি, অর্থাৎ বাংলাদেশে 57টা নৃগোষ্ঠী রয়েছে। 57টা নৃগোষ্ঠী রয়েছে। এই 57টা নৃগোষ্ঠীর মধ্যে তোমাদের বইতে মেজর কয়েকটি নৃগোষ্ঠীর আলোচনা দেওয়া রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তবে তার আগে দেখব নৃগোষ্ঠী কাকে বলে বা নৃগোষ্ঠী কারা। দেখো এখানে তোমাদের বইতে যে সংজ্ঞাটা দেওয়া রয়েছে নৃগোষ্ঠীর, এ হচ্ছে E.B. টেইলর, ব্রিটিশ নৃবিজ্ঞানী। E.B. টেইলর হচ্ছে একজন ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট। দেখো E.B. টেইলর হচ্ছে একজন ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট বা ব্রিটিশ একজন নৃবিজ্ঞানী। তার দ্য ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি, যেটা লক্ষ্য করো E.B. টেইলর উনি একজন ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট বা ব্রিটিশ নৃবিজ্ঞানী। উনি তার দ্য ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি এই বইতে নৃগোষ্ঠী বা এথনিক কমিউনিটির সংজ্ঞাটা দিয়েছেন এইভাবে যে
এথনিক কমিউনিটি বা এথনিক সম্প্রদায় বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যাদের একটি রয়েছে নিজস্ব সংস্কৃতি বা সাধারণ জীবন ব্যবস্থা এবং যারা ওই সমাজের মেজর গোষ্ঠীর একটি অংশ হিসেবে বাস করে। অর্থাৎ নৃগোষ্ঠীদের রয়েছে একটি সাধারণ জীবনধারা এবং তারা ওই সমাজে ওই গোষ্ঠীর সমগ্র মানুষের একটি অংশ হিসেবে মূলত বাস করেন। অর্থাৎ আমি যদি এইটাকে বাংলাদেশ ধরি, তো এই নৃগোষ্ঠীদের এই অংশটা হচ্ছে নৃগোষ্ঠী, অর্থাৎ এদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব জীবন ব্যবস্থা রয়েছে, পাশাপাশি এরা এই বাংলাদেশের একটি অংশ হিসেবে এরা বসবাস করে। তো দেখো ইবি টেইলর উনি তার ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি এই বইতে বলছেন নৃগোষ্ঠীদের সংজ্ঞায় যে নৃগোষ্ঠী হচ্ছে এমন একটি জনগোষ্ঠী বা এমন একটি সম্প্রদায় যাদের রয়েছে একটি সাধারণ জীবনধারা এবং তারা ওই সমাজের ওই গোষ্ঠীর একটি বৃহত্তর গোষ্ঠীর উপগোষ্ঠী বা একটি বৃহত্তর অংশের খণ্ড অংশ হিসেবে যারা মূলত বাস করে। তো বাংলাদেশকে আমি যদি একটি বৃহত্তর অংশ হিসেবে চিন্তা করি, বাংলাদেশকে বৃহত্তর অংশ হিসেবে চিন্তা করলে এই বৃহত্তর অংশের একটি অংশ হিসেবে এই উপজাতিরা বাস করে। এটাই হচ্ছে মূলত নৃগোষ্ঠী বা এথনিক কমিউনিটি বা এথনিক গ্রুপ বলতে যা বোঝায় এইটার সংজ্ঞা। তো আমি আগেই বলে নিলাম যে বাংলাদেশে প্রায় সমগ্র জেলাতেই কম বেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশের উপজাতি। বাংলাদেশের উপজাতিদের মধ্যে যদি আমি দেখি ময়মনসিংহ, টাঙ্গাইল, মধুপুর, এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট আছে, সিলেট মৌলভীবাজার, হবিগঞ্জে রয়েছে এবং বাংলাদেশের উত্তরবঙ্গে রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট সহ এবং ঢাকা জেলাতে রয়েছে, এমনকি তোমাদের শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরেও কিন্তু বা আমি যদি বলি আমাদের যে বরিশাল, পটুয়াখালী এগুলোতেও কিন্তু আলটিমেটলি এই নৃগোষ্ঠীগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে মেজর যে নৃগোষ্ঠীদের জীবনধারা রয়েছে এর মধ্যে প্রথম হচ্ছে রয়েছে চাকমা। এই চাকমা সমাজের জীবন ব্যবস্থা সমাজ কাঠামো সম্পর্কে হয়তো আজকের ক্লাসে আলোচনা করা যাবে, আজকের ক্লাস যেহেতু অনেক সময় চলে গেছে, তো যার কারণে চাকমাদের জীবনধারা সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে বাংলাদেশের নৃগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত যে আলোচনাটা করা দরকার ছিল নৃগোষ্ঠী সম্পর্কিত জীবনধারা বোঝার আগে, সেটা আমি চেষ্টা করলাম। তো এই ক্লাসটা তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবা, কেননা এই অংশ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল এবং পরবর্তী ক্লাসে আমরা এই কথা না বাড়িয়ে টোটালি চলে যাব নৃগোষ্ঠীদের জীবনধারা, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা চাকমা সম্পর্কিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।